আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দ মোহাম্মদ আলিকুল্লাহ, অধ্যক্ষ মেহনাজ হোসেন মিম আদর্শ সরকারি কলেজ। আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ রীতি এই বিষয়ের উপরে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষায়ও বানান এবং উচ্চারণ এই দুই বিষয়টা প্রায় সম্পূর্ণরূপেই আলাদা। একটা শব্দ লিখতে গেলে একরকম, উচ্চারণ করতে গেলে আরেক রকম। আমাদের প্রায় সমস্ত শব্দই, সমস্ত বাক্যই আমরা যখন লিখি তখন হয় একরকম, আর যখন উচ্চারণ করি তখন বিষয়টা হয় আরেক রকম। আমি একটা উদাহরণ দিচ্ছি। শিক্ষক ছাত্রকে 3 বর্ণ বিশিষ্ট একটা বানান জিজ্ঞাসা করলেন। ছাত্র সেই বানান লিখতে গিয়ে 3 বর্ণের বানান লিখতে গিয়ে ভুল করলো 4টা। বিষয়টা কিভাবে হয়েছে আমি একটু দেখাই। শিক্ষক মূলত লিখতে বলেছিলেন ঔষধ এই শব্দটি, আর ছাত্র লিখেছে ঔষধ। তো এই 3 বর্ণের বানান লিখতে গিয়ে ছাত্র ভুল করেছে 4টা। কেন এটা হয়েছে? কারণ আমাদের বাংলা লিখন পদ্ধতি এবং বাংলা উচ্চারণ রীতি এই দুই বিষয়টা আলাদা। তো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হলে প্রথমেই আমাদের যে বর্ণ এবং ধ্বনিগুলো আছে এই বিষয়গুলোর উপরে আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা এটা না বুঝি তাহলে হয়তো এই ভুল আমাদের কখনো দূর হবে না। প্রথমেই আমরা বাংলা স্বরবর্ণ এবং স্বরধ্বনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমাদের যে স্বরবর্ণ আছে মোট 11টা স্বরবর্ণের ভিতরে মৌলিক স্বরধ্বনি আছে 7টা, এবং যেগুলো আমাদের লিখিত রূপ আছে সেখানে আছে 6টা, এবং আরেকটা ধ্বনি আমরা উচ্চারণ করি কিন্তু লিখি না। তো এই 6টার সাথে একটা যোগ হয়ে মোট 7টা ধ্বনি হয়েছে। কোনগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমাদের একটা স্বর বর্ণ আছে অ। এই অ বর্ণটা পরিপূর্ণ রূপ আছে, কিন্তু এর কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই। কিন্তু অ উচ্চারণ করতে গেলে আমাদেরকে 2 ধরনের অ উচ্চারণ করতে হয়। একটা হচ্ছে অ এবং আরেকটা হচ্ছে ও। তো কখন অ এবং কখন ও হয় এই বিষয়টা যদি আমাদের জানা না থাকে তাহলে প্রায় সময় আমাদেরকে উচ্চারণ করতে গেলে ভুল শিখতে হবে, ভুল উচ্চারণ করতে হবে। তারপরে দ্বিতীয়ত আমাদের যে আ ধ্বনিটি আছে, আ ধ্বনি আছে, এই আ ধ্বনির উচ্চারণ এবং লিখিত রূপ দুইটাই একরকম, অর্থাৎ এই বিষয় নিয়ে কোনো কথা নাই। এরপরে হ্রস্ব ই এবং দীর্ঘ ই, বাংলা 2টা স্বর বর্ণ আছে, কিন্তু মূলত এই 2টা স্বর বর্ণের ভিতরে বাংলা লিখিত রূপ আছে শুধু একটা, এবং সেটা হচ্ছে হ্রস্ব ই। অতএব দীর্ঘ ইর কোনো উচ্চারণ বাংলায় নেই, যার কারণে আমরা যখন উচ্চারণ অনুসারে একটা শব্দকে লিখতে যাব তখন আমাদেরকে দীর্ঘ এই বিষয়টা বাদ দিতে হবে সম্পূর্ণরূপে। অর্থাৎ আমরা যখন একটা শব্দের বানানকে যখন আমরা উচ্চারণের রীতি অনুসারে লিখতে যাব তখন আমাদেরকে দীর্ঘ উ এই 2টা বর্ণ পরিহার করতে হবে। অর্থাৎ আমাদের বাংলা ভাষার উচ্চারণে দীর্ঘ কোনো উচ্চারণ নেই, যার কারণে আমরা দীর্ঘ ই বাদ দিব এবং দীর্ঘ উ বাদ দিব। তাহলে আমাদের এই কয়টার ভেতরে আমরা স্বর ধ্বনি পেলাম 4টা, অ, আ, ই, উ, এই 4টা পেলাম। এরপরে বাকি যে স্বর বর্ণগুলো আছে আমাদের রি, এটা স্বর ধ্বনিও না, ব্যঞ্জন ধ্বনিও না, এটা হচ্ছে একটা মিশ্র ধ্বনি। এখানে কি কি আছে আমরা দেখাই। রি এর ভিতরে রি সমান রয়ে হ্রস্ব ইকার সমান ইংরেজিতে লিখতে গেলে আর এবং আই, অর্থাৎ এখানে একটা ব্যঞ্জন ধ্বনি আছে এবং একটা স্বর ধ্বনি আছে, যার কারণে এটাকে আসলে স্বর ধ্বনির পর্যায়ে ফেলা যায় না, ব্যঞ্জন ধ্বনির পর্যায়ে ফেলা যায় না, যার কারণে উচ্চারণের সময় আমরা রি পরিহার করবো, অর্থাৎ আমাদের উচ্চারণে এই রি বর্ণটা আসবে না। এরপরে আমাদের আরেকটা স্বর ধ্বনি আছে এ। এই স্বর ধ্বনিটাও কখনো এ এর মতো উচ্চারণ হয়, কখনো এ এর মতো উচ্চারণ হয়। আমাদের উচ্চারণে কিন্তু 2টাই আছে, কিন্তু এর লিখিত রূপ আছে শুধুমাত্র এ। অতএব আমরা এই এটার লিখিত রূপের পাশাপাশি আরেকটা স্বর ধ্বনি
আমাদের আছে সেটা হচ্ছে এ। এই এ স্বরধ্বনি আমরা অহরহই উচ্চারণ করে থাকি, কিন্তু এটাকে আমরা আমাদের বর্ণমালার ভিতরে কোনো লিখিত রূপ নেই, অতএব এইটাকেও আমরা উচ্চারণ লিখির সময় ব্যবহার করব। এছাড়া দুইটা স্বরবর্ণ আছে, এগুলোকে মূলত হয় দ্বিস্বরধ্বনি বলা হয়, কারণ এটা কোনো একক স্বরধ্বনি নেই। এখানে দুইটা স্বরধ্বনি আছে, একটা হচ্ছে অ এবং আরেকটা হচ্ছে হ্রস্বই। এই দুইটা স্বরধ্বনি মিলে একটা দ্বৈত স্বরধ্বনি তৈরি হয়েছে, এই জন্য এটাকে আমরা একক কোনো স্বরধ্বনি বলবো না। এছাড়া এই রকমই আমাদের আরেকটা স্বরধ্বনি আছে, সংযুক্ত স্বরধ্বনি আছে, সেটা হচ্ছে ও। এখানেও দুইটা আছে, অ যোগ হ্রস্ব উ, যার কারণে এটাকেও আমরা মৌলিক স্বরধ্বনি বলবো না। তো এইগুলো বাদ দিলে আমরা আমাদের উচ্চারণ রীতি উচ্চারণ করার জন্য যে কয়টা স্বরধ্বনি পাচ্ছি, একটা হচ্ছে অ, একটা হচ্ছে আ, একটা হচ্ছে হ্রস্ব ই, একটা হচ্ছে হ্রস্ব উ বা উ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ও এবং ও। এই সাতটা হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। আমরা যখন বাংলা শব্দকে উচ্চারণ রীতি অনুসারে লিখতে যাব, তখন আমাদেরকে এই সাতটা স্বরধ্বনি ব্যবহার করতে হবে। এছাড়া আমাদের যে 39টা ব্যঞ্জন ধ্বনি আছে, এই ব্যঞ্জন ধ্বনির ভিতরেও অনেকগুলো ধ্বনি আছে, যেগুলো উচ্চারণ রীতির সময় লিখতে আমাদেরকে ব্যবহার করতে হবে না, আমরা ব্যবহার করতে পারবো না। যেমন দুই একটা বিষয় দেখি, আমাদের বাংলাতে প্রথমে উ এবং অনুষ্ঠান এরকম দুইটা বর্ণ আছে, যার ভিতরে আমরা শুধু একটা বর্ণকে ব্যবহার করবো আর একটা বর্ণ ব্যবহার করতে পারবো না। তারপরে আমাদের দুইটা ন আছে, একটা দন্তন্য এবং আরেকটা হচ্ছে মূর্ধন্য। আমাদের বানান রীতিতে এই দুইটাই আছে, কিন্তু আমাদেরকে উচ্চারণ রীতিতে আসলে এই দুইটা আলাদা কোনো উচ্চারণ নেই, যার জন্য আমরা উচ্চারণের সময় মূর্ধন্য ব্যবহার করব না। এছাড়া আমাদের তিনটা স আছে, একটা হচ্ছে দন্তস্ব, একটা হচ্ছে তালব্যস্ব এবং আরেকটা হচ্ছে মূর্ধন্য স। এই তিনটা স্বয়ের বাংলা ভাষায় দুই ধরনের উচ্চারণ আছে, একটা হচ্ছে পরিষ্কার স উচ্চারণ আর একটা হচ্ছে দৃষ্ট উচ্চারণ। এটা উদাহরণ দেই, যেমন একটা শব্দের ভিতরে সবিশেষ, এই শব্দের ভিতরে তিনটা স্বয়ের ব্যবহার আছে, কিন্তু আসলে তিনটা স্বয়ের জন্য আলাদা আলাদা কোনো উচ্চারণ নেই, যার কারণে যদিও বানানে তিনটা স্ব ব্যবহার করেছি আমরা, কিন্তু মূলত উচ্চারণে আসলে একটা স্বই ব্যবহৃত হচ্ছে। আবার যেমন একটা শব্দ শ্রম, এখানে তালব্যস্য আমরা ব্যবহার করেছি, কিন্তু এর নিচে এর সাথে রফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে একটা দৃষ্ট উচ্চারণ হচ্ছে, যার কারণে আমাদেরকে এখানে উচ্চারণটা আসছে শ্র এইরকম। তো বাংলায় আমরা এই তিনটা স্বয়ের ভিতরে দুইটা উচ্চারণ পাই, একটা হচ্ছে পরিষ্কার স আর একটা হচ্ছে ঘৃষ্ট স। এই বিষয়গুলো যদি আমরা মোটামুটি মনে রাখতে পারি, তাহলে আমরা উচ্চারণের যে বিষয়টা আছে এইটা আমরা বুঝতে পারবো। এখন উচ্চারণটাকে যথাযথভাবে করতে হলে আমাদের প্রথমে অ, এই ধ্বনির যে উচ্চারণ, সেই উচ্চারণটা আমাদেরকে বুঝতে হবে। অ বুঝতে হলে আমরা আগেও বলেছি আমি যে অ এর দুইটা উচ্চারণ হয়, একটা হচ্ছে অ এর মতো এবং আরেকটা হচ্ছে ও এর মতো। কখন অ এর মতো উচ্চারিত হয়, কখন ও এর মতো উচ্চারিত হয়, এই বিষয়টা যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা একটা শব্দের সঠিক রূপ লিখতে পারবো না। তো আমরা আলোচনা আসি, আমি একটা শব্দ লিখি। প্রথমে আমি একটা শব্দ লিখলাম কবি। এখানে ক আছে, আমরা জানি যেহেতু আমাদের অ এর সংক্ষিপ্ত রূপ নেই, যার জন্য এখানে যে একটা অ এর ব্যবহার আছে সেটা আমরা বুঝতে পারছি না। তাহলে এই শব্দটাকে আমরা আসলে ভেঙে ভেঙে লিখতে হবে, ক যোগ অ যোগ ব যোগ ই। এখানে যে অ আছে, সেই অ অনুসারে যদি আমরা এটাকে উচ্চারণ করতে যাই, তাহলে আমাদের উচ্চারণটা হবে মূলত কবি উচ্চারণ। তো কবি আমাদের যে শব্দটা, এই শব্দের ভিতরে যদি আমরা বানান অনুসারে উচ্চারণ করতে যাই, তাহলে এটার উচ্চারণ হবে কবি কবি, কিন্তু আমরা মূলত উচ্চারণ করি কবি, অর্থাৎ এখানে ক এর পরে আমরা মূলত উচ্চারণ করছি ও। এখন কেন ক এর পরে ও উচ্চারণ হচ্ছে, এর জন্য একটা সূত্র আছে, এটা মোটামুটি আমাদের সহজ এবং আমরা সবাই জানি যে অ এর পরে যদি পরবর্তী স্বর ধ্বনি বা স্বর বর্ণ
যদি হ্রস্ব ই, হ্রস্ব উ, দীর্ঘ ই, দীর্ঘ উ এই চারটার যে কোনো একটা আসে তাহলে অ এর উচ্চারণটা ও এর মতো হয়ে যায়, যার কারণে আমাদের এখানে প্রমিত উচ্চারণ হবে কবি না কবি, আমরা উচ্চারণটা করব কবি। যেমন আরেকটা শব্দ আমি লিখলাম নদী, এখানেও নয়ের পরে অ আমরা লিখলাম, লিখিত রূপ আছে অ, অর্থাৎ এটা উচ্চারণ হওয়ার কথা ছিল নদী, কিন্তু প্রকৃতপক্ষে এখানে দীর্ঘ ই থাকার পরে কারণে অ এর পরে দীর্ঘ ই থাকার কারণে আমরা এখানে উচ্চারণ করছি নদী, এই শব্দটা প্রমিত উচ্চারণ হবে নদী। এখন এই নিয়ম যদি আমরা জানি যে অকারের পরে যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ এই চারটা বর্ণের বা চারটা ধ্বনির যে কোনো ধ্বনি আসে তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারলাম। এছাড়া এরকম আরো কিছু ব্যাপার আছে, যদি অ এর পরে ক্ষীয় মানে আমরা যে যুক্ত বর্ণটা লিখি ক্ষীয় এটা যদি আসে তাহলেও ও এর মতো হবে। এছাড়া যদি কখনো জফলা আসে সেখানেও ও এর মতো উচ্চারণ হবে। তো এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এখানে ও উচ্চারণ করতে গিয়ে আমরা ভুল করব না। যেমন আরেকটা শব্দ উদাহরণ দেই, যেমন একটা উদাহরণ কক্ষ, এই শব্দটা যদিও আমরা লিখেছি কক্ষ, মূলত শব্দটার উচ্চারণ হবে কক্ষ, উচ্চারণটা হবে এইভাবে লিখতে হবে, উচ্চারণটা কোক কোক খো। তো আমরা এভাবে যদি লিখি বা এই নিয়মটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের ও এর উচ্চারণ করতে গিয়ে আমাদের সমস্যা হবে না। অর্থাৎ আমাদের ছেলেরা তোমরা যদি এইটুকু শুধু মনে রাখতে পারো তাহলেই অ এবং ও কোন জায়গাতে হয় সেই জায়গাটা আমাদের ভুল হবে না। এখানে ব্যতিক্রম একটা বিষয় আছে, এখন আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে কোন জায়গায় ও এর মতো উচ্চারণ হয়, আর এখন আমরা যেটা উচ্চারণ করবো সেটা হচ্ছে অ আছে এবং এর পরবর্তীতে হ্রস্ব ইকার আছে, কিন্তু তারপরেও সেখানে ও এর মতো উচ্চারণ হবে না। যেমন একটা শব্দ আমরা লিখলাম চেনা, চেনা এই শব্দের আগে যখন নাবাচক শব্দ অ চলে আসবে, নাবাচক না বোধক যদি অ হয় তাহলে সেখানে অ এর উচ্চারণ পরিবর্তন হবে না। যেমন চেনার আগে অ থাকার কারণে এখানে উচ্চারণটা হবে অচেনা, এখানে ও হবে না, এখানে হবে অচেনা। যেমন জানার আগে যদি আমরা অ ব্যবহার করি তাহলে সেখানে অজানা উচ্চারণ হবে, এখানে ও জানা হবে না। যেমন নিয়মের আগে যখন আমরা অ ব্যবহার করব তখন এই শব্দটার উচ্চারণ অনিয়ম হয় না, এর উচ্চারণ হবে অনিয়ম। তো এই ব্যতিক্রমটুকু আমরা যদি মনে রাখতে পারি যে যখন কোনো শব্দের আগে না বোধক অ আসে, না বোধক অ আসে, না বোধক স আসে, তখন আমরা বুঝে নিব যে এখানে আর ও উচ্চারণ হবে, এখানে অ উচ্চারণ হবে। তো এইটুকু যদি আমরা বুঝে নেই তাহলে আমাদের এই অন্তত অ এবং ও এই উচ্চারণটাতে আমরা ভুল করব না। তাহলে আমরা এটা বুঝলাম প্রথমত কোথায় অ ও এ পরিণত হয় আর কোন জায়গায় অ ও হবে না। এই দুইটা, একটা হচ্ছে বিধি এবং আরেকটা হচ্ছে নিষেধ, এই দুইটা জায়গা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আমাদের অ এবং ও এর ক্ষেত্রে যদিও আমরা লিখিত রূপ অ ব্যবহার করি কিন্তু উচ্চারণ যখন ও উচ্চারণ করি কোথায় হয় কেন হয় এইটুকু যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের আর এই বিষয়টা ভুল হবে না। আর দ্বিতীয়ত আমি আরেকটা বিষয় উত্থাপন করছি যে আমাদের এই বর্ণটির উচ্চারণের দুইটা রূপ আছে, একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে এ। তো এটাও যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের লেখার সময় ভুল হবে না। যেমন একটা শব্দ এ, এখানে কিন্তু আমি লিখেছি এ কিন্তু উচ্চারণের সময় বললাম এ, এইখানে উচ্চারণ করলাম এ। তো এক উচ্চারণ করার কারণে আসলে উচ্চারণ অনুসারে এটাকে লিখতে গেলে এটা হবে মূলত এক, এইভাবে অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। তাহলে আমরা এইটুকু যদি বুঝি কখন
এক হবে। আবার যখন আমরা এভাবে লিখব, এটাও হবে দেখা। কিন্তু যখন আমি এখানে লিখব রস্বইকার দিয়ে, তখন এটার উচ্চারণ হবে দেখি। এখানে উচ্চারণ হচ্ছে এ, এখানে উচ্চারণ হচ্ছে এ। তো এই এ এবং এর এইটুকু যদি আমরা এই তফাৎটা বুঝতে পারি, উচ্চারণটা যদি আমরা ভালো করে খেয়াল করি, তাহলে কিন্তু আমাদের এই ভুলগুলো হবে না। আমাদের উচ্চারণের এবং বানানের ভুল হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের অঞ্চল ভিত্তিক যে ভাষা আছে, সেই ভাষায় যেহেতু অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণের ব্যবহারের ভিতরে পার্থক্য আছে, যার কারণে আমরা ছোটবেলা থেকেই অল্প প্রাণ বর্ণগুলোকে মহাপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণগুলোকে অল্প প্রাণ হিসেবে উচ্চারণ করে অভ্যস্ত, যার কারণে আমাদের জীবে জড়তা চলে আসে এবং আমরা ওখানে অল্প প্রাণের জায়গাতে মহাপ্রাণ ব্যবহার করি, মহাপ্রাণের জায়গাতে অল্প প্রাণ ব্যবহার করি। যেমন কোনো কোনো জায়গাতে খবর এই শব্দটার উচ্চারণ করে কবর, আবার আবার কবর এই শব্দের উচ্চারণ করে খবর, কারণ আঞ্চলিকভাবে আমরা এইভাবে উচ্চারণ করে অভ্যস্ত। যেমন রাজশাহী অঞ্চলে যদি আমরা যাই, আমরা যেটাকে বলি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটাকে ওরা বলবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। কেন? কারণ তারা স নামে যে একটা ধ্বনি বাংলায় আছে, এই বিষয়টাই তারা অভ্যস্ত না। ছোটবেলা থেকেই তারা এইভাবে শিখে আসে বলে তাদের উচ্চারণের ভিতরে এইগুলো পরিগ্রহ করে। যেমন ইংরেজ যারা, আমরা যদি বলি দাঁত, ইংরেজরা এই শব্দ কখনোই উচ্চারণ করতে পারবে না, তারা উচ্চারণ করবে ড্যাড। কেন? তারা দ এবং ত এই দুই ধ্বনির কোনোটাই তাদের বর্ণমালা এবং তাদের উচ্চারণ রীতির ভিতরে নেই, যার জন্য তারা এই শব্দটাকে, দাঁত শব্দটাকে তারা উচ্চারণ করবে ড্যাড। এভাবে আমরা অভ্যস্ত হওয়ার কারণে আঞ্চলিক উচ্চারণে অল্প প্রাণ এবং মহাপ্রাণের সঠিক উচ্চারণ আমাদের আসে না, যার কারণে আমাদের উচ্চারণগত ত্রুটির কারণে আমরা লিখতে গেলেও আমাদের ভুল হয়, অনেক সময় বানানো এই কারণে ভুল হয়। যাই হোক, আমরা পরবর্তী পর্যায়ে উচ্চারণের যে আরো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা আলোচনা করব। আজকের ক্লাস শেষ করছি এবং যেটুকু আমি আলোচনা করলাম এটুকু তোমরা ভালোভাবে শিখবে এই আশা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।